এখন আমরা পড়বো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এই যে সংজ্ঞাটা তোমাদের জন্য, আমি আগে সংজ্ঞা দেখবো না, একটু পরে আগে বুঝাই নেই, বুঝতে বুঝতে আমরা সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এন। এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের আকার জানা যায়, কক্ষপথের আকার জানা যায়। দেখো, সবগুলা কোয়ান্টাম সংখ্যা আজকে আমাদের ক্লিয়ার হইতে হবে। কিভাবে আকার জানা যায়? এন নির্দেশ করে কি বলতো? শক্তি স্তর নির্দেশ করে, শক্তি স্তর। তাহলে দেখো তো, এন ইকুয়াল যদি 1 হয়, এই শক্তি স্তরটা কি হবে? একটু ছোট হবে না? ছোট হবে। এন ইকুয়াল যদি 2 হয়, এই শক্তি স্তরটা কি আরেকটু বড় হবে? এন ইকুয়াল যদি 3 হয়, এই শক্তি স্তরটা কি আরো বড় হবে। তাহলে এই এন এর ভ্যালু থেকে আমি কক্ষপথের আকার জানতে পারতেছি, কার আকার কম, কার আকার ছোট, কার আকার বড়, কার আকার, এগুলো সব জানতে পারতেছি। এবং এই এন এর মান তোমরা জানো যে 1 2 3 4 এগুলাকে কে এল এম এন এ প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাতে আমাদের আর কিছু জানার নেই, সিম্পল একটা জিনিস। আচ্ছা, আরেকটা কি, একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বলতো? ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমরা পড়ে আসছো 2n স্কয়ার। ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n স্কয়ার। আচ্ছা, এবার আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি অর এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দিয়ে প্রকাশ করা হয়, এল। এটা দিয়ে নির্দেশ করা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে উপশক্তি স্তর নির্দেশ করে, উপশক্তি স্তর। আচ্ছা, এটা দিয়ে জানা যায় কি? সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপশক্তি স্তরের আকৃতি জানা যায়, আকৃতি। তাহলে দেখো, আগে বললাম আকার, এখন আমরা বলতেছি আকৃতি, দুটো কি সেম জিনিস? না, আকৃতি জানা যায়। আচ্ছা, এল এর মান যদি হয় 0 1 2 3, তাহলে এই 0 দিয়ে নির্দেশ করে এস উপশক্তি স্তর, 1 দিয়ে পি, 2 দিয়ে ডি, 3 দিয়ে এফ। এটা ফিক্স। এই ভ্যালুগুলো কেমন আসলে দেখাচ্ছি। এটা ফিক্সড, ফিক্সড মনে রাখতে হবে। এই এস এর আকৃতি হলো গোলাকার, গোলাকার। পি এর আকৃতি হলো ডাম্বেল আকৃতি, ডাম্বেল আকৃতি। ডি এর আকৃতি হলো ডাম্বেল দিয়ে, বুঝছো তো? জিম করি না আমরা ডাম্বেল দিয়ে, ডি ডাবল ডাম্বেল আকৃতি। আর এফ এটা জটিল, যে ডাইমেনশন বোর্ডে আঁকা যাবে। এগুলো আমরা সবগুলো একে একে দেখবো, ডোন্ট ওয়ারি। এল নির্ণয় সূত্রটা কি? এই ভ্যালুগুলো আমরা কেমনে পাই? দেখো, সূত্র হলো এল ইকুয়াল টু 0 টু n মাইনাস 1, মানে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হচ্ছে এল নির্ণয়ের ফর্মুলা। চলো আমরা অ্যাপ্লাই দেখি। আচ্ছা, n এর মান যদি 1 হয়, বুঝো, n এর মান যদি 1 হয়, তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা 0 টু 0 মানে অনলি 0। তার মানে প্রথম শক্তি স্তরে মাত্র একটাই উপশক্তি স্তর হয়, সেটা কেরা? 1s। আচ্ছা, n যদি 2 হয়, তাহলে এল এর মান কি পাবো বলতো? একটা পাবো 0, মানে 0 থেকে 1 না, একটা পাবো 0 আর একটা পাবো 1। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে দুইটা ভ্যালু হয় উপশক্তি স্তর, একটা 2s আর একটা হলো কি 2p। এখান থেকে কিন্তু আমরা জানতে পারি 2d অরবিটাল কেন সম্ভব নয়, অনুধাবনে আসবে যে why 2d orbital is not possible। এইভাবে ভ্যালু তোমরা দেখাই দেবা। আচ্ছা, তারপর আসি, দেখো n এর মান যদি 3 হয়, তাহলে l কি হবে? একটা হবে 0, একটা 1 আর একটা কত 2। দেখো, এই যে ফর্মুলায় বসাইছি 0 থেকে 3, সরি 0 থেকে 2, 0 1 2। তার মানে 3 কে তৃতীয় শক্তি স্তর। এখানে কয়টা অরবিটাল হয় দেখো, 3s 3p 3d। এখান থেকে কিন্তু আমরা জানতে পারি 3f অরবিটাল যেন সম্ভব না। দেখো, আর তো ভ্যালুই নাই, তাহলে 3f কি না, পসিবল। আচ্ছা, আবার আসি, চলো n ইকুয়াল টু যদি 4 হয়,
তাহলে এল কত হবে? এল হবে 0 1 2 3, দ্যাট মিন্স 4s 4p 4d 4f। ক্লিয়ার? তোমরা সবাই সহকারী কোয়ান্টাম সংখ্যা বুঝতে পারছো? এগুলা কিন্তু আমরা অ্যাপ্লাই দেখব কিভাবে সৃজনশীল আসে। আগে আমরা বেসিকটা ক্লিয়ার করলাম। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি জানা যায়, উপশক্তি স্তরের আকৃতি জানা যায়, সূত্র কি, কার আকৃতি কিরকম, ভ্যালুগুলি বের করে করে দেখলাম কেন 2D পসিবল না, কেন 3f পসিবল না। এই হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হলো ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি জানা যায় সেটা হলো ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায়। ত্রিমাত্রিক দিক বিন্যাস, এটা আবার কি দেখাচ্ছি। 3 ডাইমেনশনাল কনফিগারেশন জানা যায়। দেখো আমার কিন্তু সংজ্ঞা হয়ে যাবে, প্রত্যেকটা থেকে কি কি জানা যায় ডেফিনেশন কিন্তু হয়ে যাচ্ছে, একটু পরে বলতেছি। ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায়, এটাকে যেহেতু ম্যাগনেটিক চৌম্বক এম দিয়ে প্রকাশ করে, সূত্রটা হলো জিরো সহ প্লাস মাইনাস এল, অথবা এভাবেও বলতে পারো মাইনাস এল টু প্লাস এল। এটা হলো আমাদের ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম নাম্বার বের করার ফর্মুলা। চলো এটা বের করি। এল লাগবে তাই না? এল এল যদি 0 হয় তাহলে এম কত হবে? 0 সহ প্লাস মাইনাস 0 মানে কত? 0। তার মানে এস যে এস, এস এর কোনো ত্রিমাত্রিক দিক বিন্যাস হয় না। আরেকটা কি আছে? এল, এল যদি 1 হয় তাহলে এম কি হবে? -1 0 1। দেখছো? -1 মাঝখানে 0 থাকবে স্বাভাবিক, তার সংখ্যা রেখা, তারপরে 1। আচ্ছা 1 হলে কোন অরবিটাল বলতো? পি অরবিটাল। তা পি এর মধ্যে কয়টা ত্রিমাত্রিক দিক বিন্যাস? 3টা। একটা পি এক্স, একটা পি ওয়াই, একটা কি পি জেড। দেখলা? আচ্ছা এই 3টা চিত্র এঁকে তো দেখি, চিত্রকে দেখি ত্রিমাত্রিক দিক বিন্যাসটা কিরকম। এই দেখো, এই যে এক্স অক্ষ বরাবর যদি আমি একটা ডাম্বেল আঁকি, এটা এক্স অক্ষ না, এটা ওয়াই অক্ষ, এটা হলো পি এক্স। ওয়াই অক্ষ বরাবর যদি আমি একটা ডাম্বেল আঁকি, এই যে ওয়াই অক্ষ বরাবর, এটা হলো পি ওয়াই। জেড অক্ষ বরাবর যদি আমি একটা ডাম্বেল আঁকি, জেড অক্ষ কোথায় বলতো? এই দেখো জেড অক্ষ। এখানে যদি আমি একটা ডাম্বেল আঁকি তাহলে এটা হলো পি জেড। ক্লিয়ার? ত্রিমাত্রিক দিক বিন্যাসটা বুঝতে পারছো? আচ্ছা এরপরে আসো, এল এর মান যদি 2 হয় তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি কি হয়? -2 -1 0 1 2। 2 কে ডি অরবিটাল, তাহলে ডি অরবিটালের 5টা ত্রিমাত্রিক দিক বিন্যাস হয় কি কি তোমরা সবাই জানো। একটা হলো ডি এক্স ওয়াই, একটা হলো ডি ওয়াই জেড, একটা হলো ডি জেড এক্স, একটা হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা ডি জেড স্কোয়ার। এগুলোর চিত্র আমরা এখন দেখব। চলো দেখি, এ পর্যন্ত বুঝতে পারছো চিত্রগুলা দেখানোর আগ পর্যন্ত? আচ্ছা এবার আমরা চিত্রগুলা দেখি, তারপর আমরা আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে ওটাই যাবো। তো ডি এক্স ওয়াই আগে দেখি চলো। এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা এদিকে কিন্তু জেড অক্ষ, কিন্তু এই অক্ষ আমি কোথায় কোনটা বসাবো এটা আমার হাতে, ফিক্স না, এখানে এক্স দিতে হবে। দেখো যে আমরা কি শিখছি? ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল এক্স ওয়াই মানে হলো এই এক্স আর ওয়াই এর মধ্যে দিয়ে এরকম একটা ডাম্বেল, এই যে আরেকটা ডাম্বেল, এটা হলো এক্স ওয়াই। ধরো ওয়াই জেড আঁকতে হবে তাই না? আচ্ছা ওয়াই জেড আঁকার জন্য আমার এই ভিতর দিয়ে কষ্ট করে আঁকার কি দরকার? এই যে এদিক দিয়ে আঁকার কি দরকার? নায়িকা আমি একটা কাজ করি, এটাকে ওয়াই দিয়ে দিই, এটাকে জেড দিয়ে দিই, এক্স থাকবে কোনাকুনি, আমার এক্স তার দরকারই নাই। তাহলে এটাও যদি আমি আঁকি, দেখো তো একই রকম হচ্ছে না? খালি অক্ষগুলো আমি নিজের মতো চেঞ্জ করে নিলাম। আচ্ছা, তারপরে দেখো বাকি রইল কারা, দেখো এটা দেখো, এবার অক্ষের মাঝখান দিয়ে এটা হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে কেউ জেড অক্ষ দেই আমার লাগবে, এখানে এক্স অক্ষ দেই, এখানে একটার ভিতরে আরেকটা, এটা হলো
ডি জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো তো, এই ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি জেড এক্স, এই দুইটা অক্ষের মাঝখান দিয়ে আঁকছি না, এদেরকে বলা হয় বিটুইন দা এক্সিস। কি বলা হয়? বিটুইন দা এক্সিস, মানে দুইটা অক্ষের মাঝখান দিয়ে। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এদেরকে আমি অক্ষের বরাবর রাখছি না, এটাকে বলা হয় অ্যালং দা এক্সিস। অ্যালং দা এক্সিস। আচ্ছা, এখন তোমরা কথা বলো তো, এই এদের মধ্যে শক্তি বেশি হবে কাদের? বলে দিচ্ছি আমি। ইলেকট্রনের নেচার হচ্ছে সবসময় অক্ষ ঘেঁষে থাকতে পছন্দ করে। ইলেকট্রন সবসময় অক্ষ ঘেঁষে, এক্সিস ঘেঁষে থাকতে পছন্দ করে। তাহলে এরা যেহেতু এক্সিসের মাঝখান দিয়া, আর এরা যেহেতু এক্সিসের ভিতর দিয়ে অক্ষ বরাবর, তাহলে ইলেকট্রন বেগের ঘনত্ব কোথায় বেশি? এখানে না এখানে? এখানে ইলেকট্রন বেগের ঘনত্বটা বেশি। এই জন্য স্কোয়ার যেগুলা, এদের শক্তি বেশি, আর বাকিগুলোর শক্তি কি? কম। সবাই ক্লিয়ার হয়েছো? আমরা ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা বুঝতে পারলাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা সবচেয়ে ইজি, স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো, তোমরা যখন ইলেকট্রোবিন্যাস করো, তখন দেখো না যে একটা ইলেকট্রন এইভাবেই পড়ে দেখাবো, এটা হুন্ডা আমাদেরকে শিখাইছে। দুইটা ইলেকট্রন যদি পাশাপাশি থাকে, দুইটা ইলেকট্রন যদি পাশাপাশি থাকে, তাহলে ওরা পরস্পর কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণ করলে এরা যদি এদিকে ঘুরে, মানে ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে ওরা পাশেরটা কেমনে ঘুরতে হবে? এন্টি ক্লকওয়াইজ। কিন্তু ঘূর্ণনের মানটা কিন্তু সেম, মান সেম, দিক ভিন্ন। তাই স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দিয়ে প্রকাশ করে। এটা দ্বারা জানা যায় কি? আমার আমার কথা বুঝতে পারছো তখন? ইলেকট্রনের ঘূর্ণন জানা যায়। এটা লিখতে বলে গেছিলাম, ইলেকট্রনের ঘূর্ণন জানা যায়। আমি সবগুলো দিয়ে লিখছি, কোনটা দিয়ে কি জানা যায়। তাহলে এটাকে ধরা হয়েছে প্লাস হাফ, এটাকে ধরা হয়েছে মাইনাস হাফ। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু ফিক্সড, প্লাস মাইনাস হাফ। ঘূর্ণনের মান একই, কিন্তু দিক ভিন্ন। ক্লিয়ার? আচ্ছা, দেখো, ওই যে কোয়ান্টাম সংখ্যা ডেফিনেশনটা কিন্তু আমরা বলি নাই। এখন কিন্তু ডেফিনেশন তুমি নিজেই দিতে পারবা। কিরকম? যে সংখ্যার সাহায্যে কক্ষপথের আকার জানা যায়, আকৃতি জানা যায়, ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায়, এবং লাস্ট যেটা বললাম ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে ধারণা লাভ করা যায়, সেটাকে বলা হচ্ছে কি? কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার সবাই? এখন প্রশ্ন হলো, এই কোয়ান্টাম সংখ্যা পরীক্ষায় আসবে কিভাবে? আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা তো পড়লাম, তো কোয়ান্টাম সংখ্যার অ্যাপ্লাই গুলো একটা দেখি যে পরীক্ষায় কোয়ান্টাম সংখ্যা কোশ্চেন গুলো কিভাবে আসবে। তো সর্বপ্রথম যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে, এই যে একটা কোশ্চেন করাবো, এই একটা কোশ্চেন হবে তোমাদের 20টা সৃজনশীল। অ্যাটলিস্ট বিগত 3 বছর বোর্ড প্রশ্ন সলভ করলে 20টা সৃজনশীলের গ বা ঘতে তুমি এই কোশ্চেনটা পাবা। কোয়ান্টাম সংখ্যা চার্ট বলা হয় যেটাকে। যে আমি যদি বলে দিই n = 4, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন ও অরবিটাল সংখ্যা নির্ণয় করো। অরবিটাল সংখ্যা নির্ণয় করো n, l, m ও s এর সাহায্যে। অর্থাৎ সোজা বাংলা কথায় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা যদি আমাদের একটা চার্ট আঁকতে হবে, খুবই সুন্দর একটা চার্ট। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, চার্টের ডাটাগুলো খেয়াল করো। প্রথমে এটা থাকবে, সেটা হচ্ছে n। n কি? প্রধান শক্তি স্তর। তুমি যখন লিখবা n, তুমি পরীক্ষা লিখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা, n, তারপরে কি? l। এল জায়গায় কি লিখবা? সহকারী কোয়ান্টাম সংখ্যা, l। এরপরে উপশক্তি স্তর, উপশক্তি স্তর। আচ্ছা, তারপরে লাগবে হলো আমার m। এখানে তোমরা লিখবা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, m। তারপরে হলো অরবিটাল। তারপর আমরা দেখবো হচ্ছে স্পিন। তোমরা লিখবে স্পিন কোয়ান্টাম সংখ্যা, s। এবং সর্বশেষ আমরা দেখবো হচ্ছে ইলেকট্রন। ওকে? আচ্ছা, তোমার n এর ভ্যালু কত? দেখো 4। n এর ভ্যালু কত? 4। n যদি 4 হয়, তাহলে l কি হবে? l হবে হচ্ছে 0, 1, 2, 3। আমরা সূত্র থেকে শিখছি। উপশক্তি স্থল কি হবে? 4s, 4p, 4d, 4f। আচ্ছা,
এল যদি 0 হয় তাহলে বলো তো এম কত? 0। এল 1 হলে এম কত? -1 0 1। এখানে কত হবে? -2 -1 0 1 2। এখানে কত হবে? -3 -2 -1 0 1 2 3। আচ্ছা, এবার দেখো এম এর মান 0 মানে এখানে অরবিটাল কয়টা? একটা। দেখো একটা অরবিটাল। এখানে যে px py pz কয়টা অরবিটাল? তিনটা। এখানে কয়টা অরবিটাল? পাঁচটা। এখানে কয়টা অরবিটাল? সাতটা। স্পিন, আচ্ছা স্পিন কিন্তু সবার সেম। দেখো প্লাস মাইনাস হাফ, কষ্ট করে সব জায়গায় লিখবা প্লাস মাইনাস হাফ। আচ্ছা বলো তো একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। তাহলে একটা অরবিটালে দুই একে দুইটা ইলেকট্রন, তিনটা অরবিটালে তিন দুগুণে ছয়টা ইলেকট্রন, পাঁচটা অরবিটালে পাঁচ দুগুণে 10টা ইলেকট্রন, সাতটা অরবিটালে সাত দুগুণে 14টা ইলেকট্রন। এখন যদি আমি যোগ করি, দেখো আগে চারটা তোমাদেরকে দেখাই। ঘরগুলো তোমরা দিয়ে নিতে পারবা তাই না? শেপটা বুঝাই দিচ্ছি, এই বাকি ঘরগুলো দিয়ে নিও। এখন যদি আমি তোমাদেরকে একটু হিসাব করে দেখাই, আমার মোট অরবিটাল কয়টা আসে দেখো। 7 5 12 15 আর একটা কথা হলো 16টা অরবিটাল। মোট ইলেকট্রন কয়টা আসে দেখো? 32টা অরবিটাল। ওই যে তোমার ইলেকট্রন, সরি মোট ইলেকট্রন 32টা, ওই তোমরা পড়ছিলাম না 2n স্কয়ার। দেখছো পাইছি, 32টা ইলেকট্রন পাইছি। গুণে দেখো 32টা ইলেকট্রন পাইছি। আচ্ছা, তারপরে তোমাদেরকে আমি আরো দুইটা সূত্র শিখিয়ে দিই। এন থেকে তুমি ইলেকট্রন বের করতে পারছো 2n স্কয়ার। যে অরবিটাল কেমনে বের করবা? অরবিটাল অরবিটাল হলো n স্কয়ার। দেখো 4 স্কয়ারে কত হয়? 16। ওই যে আমরা পাইছি 16। বুঝতে পারছো? তাহলে আমরা n এর ভ্যালুর সাহায্যে শক্তি স্তর নির্ণয় করতে পারবো, আবার মোট ইলেকট্রন সংখ্যাও নির্ণয় করতে পারবো। শক্তি স্তর জানি অরবিটাল আর ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এই কোশ্চেনটাকে সবাই ক্লিয়ার? অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোয়ান্টাম সংখ্যা 4। যদি আমি তোমাদেরকে এখানে n এর মান 4 না দিয়ে 3 দিতাম, তাহলে তোমাদের চারটা হতো এতটুকু। দেখো তখন ইলেকট্রন কয়টা হলো দেখো তো? 18টা। অরবিটাল কয়টা হইতো? 9টা। 3 স্কয়ার, 9টা অরবিটাল। ইলেকট্রন কয়টা? 18টা। n এর মান 3ও দিতে পারে, 4ও দিতে পারে। তখন এই চারটা আমাদের রাখতে হবে। এই ঘরগুলো তোমরা দিয়ে নিবা। সুন্দর হয়ে গেছে চারটা, এ বাঁকা হয়ে গেছে। এই তো, এগুলো আমাদের কোয়ান্টাম সংখ্যার চার্ট। এটা হলো একটা টাইপের কোশ্চেন। আরেকটা টাইপের কোশ্চেন আছে, তোমরা দেখো। এগুলো মুছে ফেলি আমরা। আরেকটা কোশ্চেন তোমাদেরকে দেখাই। আরেকটা কোশ্চেন হলো এই ঘরের মধ্যেই দেখাই, সমস্যা নেই। ধরো আমি বললাম যে পটাশিয়ামের পটাশিয়ামের 19তম ইলেকট্রনের জন্য 19তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। 19তম ইলেকট্রনের জায়গায় আমি কিন্তু এভাবে বলতে পারতাম সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। তাহলে কি হবে দেখো, আমি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করি, চলো। 19 নাম্বার 1s2 2s2 2p6 3s2 3p6 2 4 10 12 18 4s1। এই যে 19তম ইলেকট্রন, এখান থেকে আমার কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে হবে। দেখো যেহেতু চতুর্থ শক্তি স্তরে আসছে, n এর মান কত? 4। ওকে, 4। এখন n4, অনেকেই l লেখে 0 1 2 3। এখানে তো শেষ, মার্কস নাই, 0। দেখো একটা ইলেকট্রন কি চারটা উপশক্তি স্তরে থাকতে পারে কখনো? থাকতে পারে না। একটা ইলেকট্রন কখনো চারটা উপশক্তি স্তরে থাকতে পারে না। তার মানে হলো যেখানে আছে শুধুমাত্র সেটাই তোমাকে দেখাইতে হবে। কোথায় আছে? এস এ। একমাত্র এস অরবিটালে আছে। এস এর জন্য তাদের মান কত? 0। আচ্ছা, এল যদি 0 হয় তাহলে এম কত বলো তো? 0। আর এস কি হবে বলো তো? এস এস হবে প্লাস হাফ।
তোমরা অনেকেই প্লাস হাফ অথবা মাইনাস হাফ লেখো, সমস্যা নাই, বাট বেটার হচ্ছে প্লাস হাফ দেওয়া। কারণ প্রথম যে ইলেকট্রনটা প্রবেশ করে এটাকে আমরা প্লাস হাফ ধরি, পরবর্তী যে ইলেকট্রনটা প্রবেশ করে এটাকে আমরা মাইনাস হাফ ধরি। তাহলে এই দুই ধরনের কোশ্চেন আমরা কোয়ান্টাম সংখ্যায় ফেস করবো। একটা হলো কোয়ান্টাম সংখ্যা 4 রাখতে হবে, আর একটা হলো যে কোনো স্পেসিফিক একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা 4টা ভ্যালু নির্ণয় করতে হবে। দেখো এতটুকু কাজ করেই আমরা পেয়ে যেতে পারি 3 আউট অফ 3। ওকে, এগুলো আমাদের কোয়ান্টাম সংখ্যার প্রবলেমস।